হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন। যদি দেখছেন ইউটিউব থেকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আগামী 3রা আগস্ট 2026 সারা ভারতবর্ষের যারা টেট পরীক্ষা দিতে হবে এমন শিক্ষক শিক্ষিকা, অর্থাৎ প্রাথমিক এবং আপার প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন? মনে হবে ভাই 29শে মে 2026 তো রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে, তাহলে এরপরে আর গুরুত্বপূর্ণ কি আসি যায়? এর সঙ্গে কি সম্পর্ক আছে বা কি সম্পর্ক আছে? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমাদের মাথায় আসতে পারে, স্বাভাবিক। আমার মাথায় এসেছিল। সেটাকে আমি যখন স্ক্যান করে ইভালুয়েট করি, তখন আমি একটা তথ্যসূত্রর সংযোগ পেয়েছি। আসুন, যে কেন 3রা আগস্ট 2026 টেটের যারা টেট পরীক্ষা দেবে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 8 পর্যন্ত, তাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন। আমি ভিডিওটাকে 3টে পোর্শনে ভাগ করব। প্রথমটা হচ্ছে আরটি অ্যাক্ট, দ্বিতীয়টা হচ্ছে রিভিউ পিটিশন খারিজ করার জাজমেন্ট, আর তৃতীয় পিটিশন হচ্ছে এলাহাবাদ হাইকোর্টের একটা জাজমেন্ট। কি বলছে না, আগে প্রথমে জেনে নিই। কি জানবো না, 2009 সালের যে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, তার 23 নম্বর ধারার 2 উপধারা, এটা হচ্ছে আমাদের কাছে একটা অভিশাপ। আমাদের কাছে মানে যারা মানে প্রাথমিক বা আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক বা প্রাথমিক 8 পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদের কাছে অভিশাপ হচ্ছে ওই রাইট টু এডুকেশন অ্যাক্টের 23 নম্বর ধারার 2 উপধারা। কারণ ওখানেই প্রথম বলা ছিল যে অ্যাজ এ টিচার ফর সাচ পিরিয়ড নট এক্সিডিং 5 years অ্যাজ মে বি স্পেসিফাইড ইন দ্যাট নোটিফিকেশন। অর্থাৎ 23 নম্বর ধারার 2 উপধারায় প্রথম রেট্রোস্পেক্টিভের গল্প লিখে যান তদানীন্তনকালের কংগ্রেস সরকার, যেটা হচ্ছে একটা অভিশাপ। এবং এবার দ্বিতীয় পার্টে আসি, যে রিভিউ পিটিশন খারিজ হওয়ার জাজমেন্ট। দেখুন, রিভিউ পিটিশন যে সমস্ত মানে বেঞ্চে যে জাজেরা ছিলেন, জাস্টিস দীপঙ্কর স্যার এবং জাস্টিস মনমোহন স্যার, তারা যখন রিভিউ পিটিশন খারিজ করেন, তখন কিন্তু লম্বা হিয়ারিং হয়, অনেকে তার কথা বলেন। তিনারা কিন্তু মন দিয়ে শুনেন এবং রিভিউ পিটিশন খারিজের বিষয়ে তারা কিন্তু যুক্তি দিয়ে বলেছেন কেন খারিজ করেছেন। তিনারা কী বলছেন, যে মানে সেই রিভিউ পিটিশন খারিজে, অর্থাৎ 29শে মে 2026 যে রিভিউ পিটিশন খারিজের জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট, তার 23 নম্বর পয়েন্টে ওনারা বলছেন, নাইদার দি ফার্স্ট প্রভিজো নট দি সেকেন্ড প্রভিজো টু সাবসেকশন 2 of section 23 has been under a direct challenge in any original legal proceedings prior to and or post Anjuman Ishat তালিম ট্রাস্ট। অর্থাৎ তার সহজ বাংলা তর্জমা কী হবে, যে তিনারা বলছেন যে 2009 সালের 23 নম্বর ধারার 2 উপধারা যদি শিক্ষকদের কাছে অভিশাপ হয়ে থাকে, যেখানে রেট্রোস্পেক্টিভে গল্প আছে, তাহলে এই 23 নম্বর ধারার 2 উপধারাটাকে এটাকে নিয়ে মামলা হলো না কেন? এটাকে চ্যালেঞ্জ করা হলো না কেন? কোনো রাজ্য, কোনো শিক্ষক সংস্থা, কোনো তার বডি, অর্গানাইজেশন এই 2009 সালের 23 নম্বর ধারার 2 উপধারাটাকে নিয়ে চ্যালেঞ্জ করলো না কেন? চ্যালেঞ্জ করেনি মানে তাহলে নিশ্চয়ই 23 নম্বর ধারার 2 উপধারা বৈধ। আর যেহেতু বৈধ, চ্যালেঞ্জ হয়নি, তাই রেট্রোস্পেক্টিভ ইফেক্টেই করতে হবে। এবং তিনারা 1 বছর সহানুভূতির ক্ষেত্রে বাড়িয়ে এটাকে 31শে আগস্ট 2000, নিশ্চয়ই আপনারা জানেন, এটাকে আর বলার কারণ নেই, তার যেমন নিয়ম ছিল এটাকে শুধুমাত্র 1 বছর বাড়িয়ে দিয়েছে 31শে আগস্ট পর্যন্ত। তো কথা হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম। এবার তৃতীয় পার্টে আসি। তার মানে সেকেন্ড পার্টটা বলছে যে যেহেতু চ্যালেঞ্জ হয়নি বলেই রেট্রোস্পেক্টিভে টেট পাস করতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। অর্থাৎ 2025 থেকে 2027-এর মধ্যে করতে হতো, 1 বছর বাড়িয়ে 31শে আগস্ট 2028-এর মধ্যে করতে হবে। তাহলে এবার আসি লখনৌ
এলাহাবাদ হাইকোর্ট, মাফ করবেন, এলাহাবাদ হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্টে ঘটনাটা কী ঘটেছে না, এই রমা ভার্মা অ্যান্ড আদার্স ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ রমা বার্মা বলে একজন ব্যক্তি যিনি শিক্ষিকা এবং তার সঙ্গে আরও অনেক যুক্ত আছেন, এবং তিনি একটা ভারত সরকারের বিরুদ্ধে মামলা করেন। তারা একটা ভারত সরকারের 23 নম্বর ধারার 2 উপধারা নিয়ে মামলা করেন। অর্থাৎ জাস্টিস দীপঙ্কর স্যার যে পয়েন্টে আছেন যে আপনারা 23 নম্বর ধারাটাকে মামলা করেননি কেন, সেটা কিন্তু অলরেডি মামলা হয়েছিল, সেটা হয়তো জাস্টিস দীপঙ্কর স্যারের নোটিশে আসেনি বা তিনি জানতেন না। তো এখানেই হচ্ছে মেল খেল, এখানেই হচ্ছে মেন ব্যাপারটা, যে রিভিউ পিটিশনটা খারিজ হওয়ার মূল কারণটা কি, যে 23 নম্বর ধারা আপনারা চ্যালেঞ্জ করেননি, আপনারা মামলা করেননি, তাই এটা বৈধ বলে এটাকে রিভিউ পিটিশনকে আপনাদেরকে খারিজ করে দেওয়া হলো এবং রেট্রোস্পেক্টিভে গল্পটা রেট্রোস্পেক্টিভই থাকবো, প্রসপেক্টিভ আর হবে না। কিন্তু এইটা নিয়ে মামলা হয় এলাহাবাদ হাইকোর্টে, একটা বোধ হয় তিনি জানতেন না, যার রিট পিটিশন নাম্বার 4981 অফ 2026। যে এলাহাবাদ হাইকোর্টের জাজেরা ছিল অলোক মাথুর স্যার অ্যান্ড জাস্টিস সৈয়দ কামার হাসান রিজভি স্যার। তো এই সৈয়দ কামার হাসান রিজভি স্যার এবং জাস্টিস অলোক মাথুর স্যার, এনারা জাজমেন্ট দেন 21শে মে 2026। জাজমেন্টে 4টি পয়েন্ট দেন। 4টি পয়েন্টে কী লিখেছেন, যে বাই মিনস অফ প্রেজেন্ট রিট পিটিশন দি পিটিশনার্স হ্যাজ অ্যাজেলড দি ভ্যালিডিটি অফ সেকশন 23 অফ দি রাইট রাইট টু যে কী বলবো এডুকেশন অ্যাক্ট 2009 বিং আলট্রা ভাইরাস নয়, আলট্রা ভাইরাস টু 23 কী বলবো 23 নম্বর ধারার 1 উপধারা অফ দি অ্যাক্ট 2009 অ্যান্ড অলসো আর্টিকেল 14 and 16 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ এখানে ফার্স্ট পার্ট জাজমেন্টে কী বলা হচ্ছে না, পিটিশনাররা বলছেন যে 23 নম্বর ধারার 2 উপধারা 23 নম্বর ধারার 1 উপধারার সম্পূর্ণ পরিপন্থী এবং সংবিধানের 14 নম্বর এবং 16 নম্বর ধারার সম্পূর্ণ বিপরীত। যে যত বড় আইনজীবী হোক, তিনি যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হন, তাকেও সংবিধানের নিচে কাজ করতে হবে, কেউ সংবিধানের উপরে নয়। কিন্তু এই 23 নম্বর ধারার 2 উপধারা কোনো আইন সর্বদা প্রসপেক্টিভ হয়ে হয়, কখনো রেট্রোস্পেক্টিভ হতে পারে না, যেটা কিন্তু 23 নম্বর ধারার 1 উপধারাকে অপোজ করছে এবং সংবিধানের 14 এবং 16 নম্বর ধারাকে অপোজ করছে। এটা হচ্ছে তার ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছে লার্ন কাউন্সিল ফর দি রেসপন্ডেন্টস, যে এর জন্য ভারত সরকারকে সময় দেওয়া আছে 3 সপ্তাহ, আপনারা হলফনামা দেন, এবং বিপরীত পার্টি অর্থাৎ রমা ভার্মা আদারকে সময় দেওয়া হচ্ছে 2 সপ্তাহ, তার 3 সপ্তাহের পরে রিজয়েন্ডার হিসেবে তাই সময় দেওয়া হচ্ছে 2 সপ্তাহ, অর্থাৎ 3 দিয়ে 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর 3 নম্বর পয়েন্টটা অতি গুরুত্বপূর্ণ, বলছে কনসিডারিং দি ফ্যাক্ট দ্যাট দি ভাইরাস অফ অ্যাফোরসেড ইনঅ্যাক্টমেন্ট হ্যাজ বিন অ্যাসেল্ড ইস্যু নোটিশ টু দি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এবং তার জন্য জাস্টিস অলোক মাথুর স্যার এবং জাস্টিস সৈয়দ কামার হাসান রিজভি স্যার, তিনারা ভারত সরকারের অ্যাটর্নি জেনারেলকে নোটিশ করেছেন, যেটা এর পরবর্তী মামলা উঠতে আছে 3রা অগাস্ট 2026। যে ভাই তুমি এলাহাবাদ হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল, ভারতবর্ষে অ্যাটর্নি জেনারেলকে এলাহাবাদ হাইকোর্টে যেতে হবে, ফিজিক্যালি গিয়ে সেখানে বলতে হবে যে ভারত সরকারের অবস্থানটা কোথায়। এই 23 নম্বর ধারার 2 উপধারা যেখানে রেট্রোস্পেক্টিভ ইফেক্টে ট্রিট করতে বলছে, এটা কি আপনারা সংশোধন করবেন না আপনারা ঠিক থাকবেন? তাহলে সংবিধানের 14 নম্বর এবং 16 নম্বর ধারাকে যে অপোজ করা হলো, সে বিষয়ে আপনাদের যুক্তি কী? অর্থাৎ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা 3রা অগাস্ট 2026 পাবো, যেই দিন মনে করা হচ্ছে যে এটা নিয়ে একটা অতি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। কারণ রিভিউ পিটিশন খারিজের পিছনে যে কারণ, সেই কারণটা কিন্তু অলরেডি রমা ভার্মা ম্যাডাম করে রেখেছেন। তাই অ্যাটর্নি জেনারেলকে এবার বলতে হবে যে ভারত সরকার কোন দিকে যাচ্ছে, টেট বাধ্যতামূলক করাতে হবে না টেট থেকে নিষ্কৃতি পাবে, এটা কিন্তু একবারে তাকে পরিষ্কারভাবে এলাহাবাদ হাইকোর্টে বলে আসতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারবো যে এই টেট থেকে নিষ্কৃতি পাওয়ার আমাদের সময়ের অপেক্ষা না সময়ের অপেক্ষা নয়। যদিও সেন্ট্রাল অর্ডিন্যান্স আনতে পারে বলে অনেক খবর জানা যাচ্ছে,
কিন্তু তার আগে যদি এলাহাবাদ হাইকোর্ট থেকে আমরা খানিকটা অক্সিজেন পেয়ে যাই, তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।